আসসালামু আলাইকুম। আজকে সরল দোলকের শেষ ক্লাস। আজকের ক্লাসে যেগুলো ম্যাথ বাকি আছে সেগুলো ম্যাথ সমাধান করব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। টাইপ 4-এর 1 নম্বর ম্যাথ। একটি সেকেন্ড দোলক খনির ভিতরে দৈনিক 27 সেকেন্ড ধীরে চলে। খনির গভীরতা কত? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার। এখন আমরা একটা জিনিস দেখি, একটি সেকেন্ড দোলক একটি খনির ভিতরে দৈনিক 27 সেকেন্ড ধীরে চলে। খনির ভিতরে খনির গভীরতা কত? তাহলে আমরা ধরে নিলাম এই যেটা হচ্ছে খনি, এই যেটা হচ্ছে খনি এটা। তাহলে এটা গভীরতা আমরা ধরে নিলাম এইচে মানে চাইছে, এইচে মানে ইকুয়াল টু হট। তাহলে খনির ভিতরে প্রথমে সদোলক ছিল পৃথিবীর পৃষ্ঠে, এখানে কি ছিল সেকেন্ড দোলক, মানে দোলনকাল 2 সেকেন্ড। তাহলে যদি খনির ভিতরে এখানে নিয়ে যাই আমরা, তাহলে দোলনকাল কত হবে? এটা বের করার পরে আমরা খনির গভীরতা নির্ণয় করব। তাহলে আমরা লিখবো, এখন গিভেন ডাটা লিখে নেই। গিভেন কী দেওয়া আছে? সেকেন্ড দোলক মানে দোলনকাল 2 সেকেন্ড, ঠিক আছে। তারপরে বললো 86,400 সেকেন্ডে ধীরে চলে 27 সেকেন্ড, তাই না? কারণ কি দৈনিক 27 সেকেন্ড ধীরে চলে। তাহলে এখান থেকে আমরা কী কী লিখতে পারবো? দৈনিক যেহেতু বলছে তাহলে লিখতে পারবো না 86,400 সেকেন্ডে ধীরে চলে 27 সেকেন্ড। অতএব 1 সেকেন্ডে ধীরে চলে কত হবে? 27/86,400, তাই না? এখন যদি বলা হয় তোমাকে যে 2 সেকেন্ডে কত ধীরে চলে, তাহলে 2 সেকেন্ডে যে ধীরে চলবে সে মান থেকে আমরা দোলনকাল নির্ণয় করতে পারবো। তাহলে লেখো, অতএব 2 সেকেন্ডে ধীরে চলে। আচ্ছা, নিচে লিখি যেহেতু সরাসরি হয়ে গেল। তাহলে 27 গুণন 2 ভাগ 86,400। তাহলে ক্যালকুলেশন করলে দোলনকালের মান কত আসে? 0.000625 সেকেন্ড। দেখো একটা জিনিস চিন্তা করো, একটা সেকেন্ড দোলক খনির ভিতরে গেলে ধীরে চলে, তাহলে ধীরে চললে তার সময় বেশি লাগবে নাকি কম লাগবে? যেহেতু ধীরে চলে তাহলে তার সময় বেশি লাগবে। তাহলে এই খনির ভিতরে দোলনকালের মান কত হবে? অতএব খনির ভিতরে তার দোলনকালের মান হবে কত? T2 ইকুয়াল টু, এই 2 এর সাথে যোগ করে দিতে হবে, তাই না? 2 যোগ 0.000625। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে দোলনকাল? 2.000625 সেকেন্ড, ঠিক আছে। তাহলে পৃথিবীর পৃষ্ঠে তার দোলনকাল ছিল, অথবা সমতল পৃষ্ঠে তার দোলনকাল ছিল 2 সেকেন্ড। আর সেকেন্ড দোলকে যখন খনির ভিতরে নিয়ে গেলাম তখন সেখানে দোলনকাল পেলাম কত? 2.000625 সেকেন্ড। এখন বলছে খনির গভীরতা কত? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আমরা তো ওই যে দোলনকালের সাথে ব্যাসার্ধের কোনো সম্পর্ক জানি না, দোলনকালের সাথে জির তো সম্পর্ক জানি আমরা, তাই না? দোলনকালের সাথে কী সম্পর্ক জানি আমরা? জি এর সম্পর্ক জানি। কেমন সম্পর্কগুলো আমরা একটু দেখি। এখানে আমরা একটা সূত্র জানি এরকম, G1 ভাগ G2 ইকুয়াল টু T2 স্কোয়ার ডিভাইড ভাগ T1 স্কোয়ার। এটা হচ্ছে দোলনকালের সাথে জি অনের সম্পর্ক। আবার আমরা যদি মহাকর্ষ অভিকর্ষের দিকে তাকাই তাহলে কি পাই? G1 ভাগ G2, ওখানে আমরা ওই যে খনির গভীরতা নির্ণয় করেছিলাম, তখন সূত্র কী ছিল? আর ডিভাইড ভাগ আর মাইনাস এইচ। তাহলে এখানে আমার দেওয়া আছে শুধুমাত্র দোলনকাল আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এই দুইটার মধ্যে যে রিলেশন করি, এই G1 ভাগ G2-র মানটা এখানে বসাতে পারবো আমরা। যদি বসাতে পারি তাহলে কি হবে দেখি। এখানে লিখি, অতএব তাহলে G1 ভাগ G2-র মানটা আমি বসালাম এখানে, আর ভাগ আমি একটা বিস্তারিত লিখি। আমরা প্রথমে কি জানি? G1 ভাগ G2 ইকুয়াল টু T2 স্কোয়ার ডিভাইড ভাগ
টি ওয়ান স্কোয়ার। তাহলে জি ওয়ান ভাগ জি টুর মাঝে আমরা এখানে বসাই, তাহলে কী পাবো? আর ডিভাইডেড ভাগ আর মাইনাস এইচ। তাহলে এখানে কী পাবো? টি টু স্কোয়ার ডিভাইডেড ভাগ টি ওয়ান স্কোয়ার। তাহলে আর এর মান কত বলতে পারবা? আর মানে কি? পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার, তাই না? তাহলে আমরা যেহেতু আর এর মানে কিলোমিটার রাখতেছি, তাহলে এই উচ্চতা কোন এককে বের হবে? অবশ্যই কিলোমিটারে। আর এই পাশে দোলনকালের সেকেন্ড কাটাকাটি হবে। আমি যদি এটা মিটারে বসাই তাহলে এইচ এর মান মিটারে বের হবে, ঠিক আছে? তাহলে মাইনাস এইচ ইকুয়াল টু, বলতো টি টুর মান কত পেলাম? 2 পয়েন্ট, মনে আছে? 2.0000625 আর হচ্ছে দোলনকাল টি ওয়ানের মান কত ছিল? 2, উপর স্কোয়ার আছে, তাই না? এখন এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে এইচ এর মান বের হবে। এইচ এর মান কত বের হবে? 4 বের হবে, তাই না? তাহলে 4 কিলোমিটার। তাহলে সহজ না? তার মানে এখানে মহাকর্ষ ও অভিকর্ষের কম্বাইন ম্যাথ একসাথে। মানে আমরা মহাকর্ষ অভিকর্ষ জানতাম জি ওয়ান ভাগ জি টু ইকুয়াল টু আর ভাগ আর মাইনাস এইচ, আবার সরলরেখার ক্ষেত্রে জানতাম জি ওয়ান ভাগ জি টু ইকুয়াল টু টি টু স্কোয়ার ভাগ টি ওয়ান স্কোয়ার। তাহলে দুইটা যদি সমন্বয় করি আমরা, তাহলে আমরা কি পাই? এই যে এটা পাই না আমরা, উইকেট পাই, এটা পাই, এই যে এটা পাই, তাই না? তাহলে পারা যাবে এই ধরনের ম্যাথ। একদম সহজ না? সরল মানে কি? সহজ। মানে সরল দোলক মানে সহজ দোলক। পারবা তোমরা সবাই, এটাই সহজেই। নেক্সট ম্যাথ দেখি আমরা, টাইপ 4-এর 3 নম্বর ম্যাথ। একটি সেকেন্ড দোলক পাহাড়ের পাদদেশে ঠিক সময় রাখে। এটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে আসলে দৈনিক 16 সেকেন্ড ধীরে চলে। পাহাড়ের উচ্চতা বের করো। তার মানে দেখো, এই ম্যাথে আমরা করলাম কি? খনির গভীরে নিয়ে গেলাম। খনির গভীরে নিয়ে যাওয়ার কারণে যাত্রার সূত্র হলো আর ভাগ আর মাইনাস এইচ। আর এখানে কী করতে হবে? সেম ম্যাথই পৃথিবী পৃষ্ঠ অথবা সমুদ্র পৃষ্ঠ হতে একটা উচ্চতা নিয়ে যেতে হবে, এরকম। তাহলে এই ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিব। কোনো ম্যাথটা হোমওয়ার্ক দিইনি, এই ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এই যে এখান থেকে এই যে একটা উচ্চতা নিয়ে গেছি, তাহলে ধরো এইটুকু উপরে নিয়ে গেছো, এটাকে আমরা ধরলাম হচ্ছে এইচ, আর উচ্চতা বের করতে বলছে এইচ। তাহলে এইচ সমান হট, এই এইচ বের করতে বলছে। তাহলে আগের মতো আমরা লিখতে পারবো না যে টি ওয়ান সমান 2 সেকেন্ড। তো এটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে আসে, দৈনিক 16 সেকেন্ড ধীরে চলে। তাহলে বলবা কি? 86,400 সেকেন্ড, মানে দৈনিক 86,400 সেকেন্ড ধীরে চলে 16 সেকেন্ড। 1 সেকেন্ড কত? 2 সেকেন্ড কত? যেহেতু ধীরে চলে তাহলে সময় কী লাগবে? বেশি লাগবে। তাহলে যোগ করতে হবে। যোগ করলে হলে আমরা দ্বিতীয় দোলনকাল পাবো। তাহলে ওই মহাকর্ষ অভিকর্ষ আর সরলদোলকের সমন্বয় সূত্র করতে হবে। কীভাবে করতে হবে এটা আমি দেখাই। সরলদোলকের ক্ষেত্রে আমরা সূত্র কী জানি? জি ওয়ান ভাগ জি টু ইকুয়াল টু কী লেখা যায়? টি টু স্কোয়ার ডিভাইড ভাগ টি ওয়ান স্কোয়ার। আর যদি আমরা মহাকর্ষ অভিকর্ষের দিকে তাকাই তাহলে পৃথিবীর উচ্চতা, পৃথিবীর সাথে উচ্চতা নির্ণয় সূত্র কী পাওয়া যায়? আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইড ভাগ আর স্কোয়ার, এইটা না? তাহলে এখন বলো এই মানটা যে আমরা এখানে বসাই, এই যে এই জি ওয়ান ভাগ জি টু মানটা যদি এখানে বসাই তাহলে কী লেখা যাবে? অতএব জি ওয়ান ভাগ জি টু মান যদি বসে তাহলে লেখা যাবে এরকম, আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইড ভাগ আর স্কোয়ার ইকুয়াল টু কী লেখা যাবে এখান থেকে? টি টু স্কোয়ার ডিভাইড ভাগ টি ওয়ান স্কোয়ার, টি টু স্কোয়ার ডিভাইড ভাগ টি ওয়ান স্কোয়ার। তাহলে এখানে দেখো পৃথিবীর ব্যাসার্ধ কোন এককে দেওয়া আছে? ফিটে দেওয়া আছে না? তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি ফিট এককে দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা এই এইচের উচ্চতাটা ফিটেই পাবো, তাই না? আর এখান থেকে টি টু স্কোয়ারের মান কত? টি ওয়ানের মান তো আমরা জানি, টি ওয়ানের মান 2 সেকেন্ড। আর টি টুর মান বের করবো কেমনে? আগের যে ম্যাথটা করলাম, এই যে এখানে যেভাবে লিখলাম 86,400 সেকেন্ড ধীরে চলে এত সেকেন্ড, একে কত 2 কত পরে যোগ করে দেবো এরকম। তাহলে পারা যাবে? এটা তোমাদের জন্য বাকিটুকু কী হবে? হোমওয়ার্ক, ঠিক আছে? এটা প্র্যাকটিস করবো তোমরা। নেক্সট ম্যাথ আমরা দেখি, টাইপ 4-এর 4 নম্বর ম্যাথ। একটি পাহাড়ের পাদদেশ হতে শীর্ষদেশে একটি সেকেন্ড দোলক নিয়ে যাওয়ায় এটি দৈনিক 60টি পূর্ণ দোলন কম দেয়। পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। তবে এখানে যেহেতু পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে বলছে তাহলে সূত্র কী হবে? সূত্রটাকে আমরা লিখে নিই। ওই যে দোলনকালের সাথে আমার সম্পর্ক হবে কিসের? পাহাড়ের উচ্চতার। তাহলে যে ম্যাথটা করলাম এখানে এই সূত্রটা বসবে না এখানে? তাহলে সূত্রটাকে লিখে নিই, তারপরে আমরা পরে করি ম্যাথটা। আগে আমরা সূত্রটা বসে নিই। তাহলে কি জানি আমরা? ওই নো, যেহেতু পাহাড়ের উচ্চতা বের করতে বলছে
সরল দোলকের সাথে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের শর্ত কী হবে এরকম আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার ইকুয়াল টু T2 স্কোয়ার ডিভাইড বাই T1 স্কোয়ার। তাহলে এখান থেকে আর এর মান দেওয়া আছে, এইচ এর মান বের করবো আর T2 আর T1 এর মান করতে হবে। একটি পাহাড়ের পাদদেশ হতে শীর্ষদেশে সেকেন্ড দোলক নিয়ে যাওয়া, তার মানে পাদদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে, তার মানে পাদদেশে এই পাদদেশে সেকেন্ড দোলকের দোলনকাল কত ছিল 2 সেকেন্ড। আচ্ছা, আর বলছে কি যদি এটাকে শীর্ষ দেশে নিয়ে যাওয়া হয়, এই যে এখানে নিয়ে যাওয়া হয়, এখানে নিয়ে যাওয়া হয়, তাহলে দৈনিক 60টি পূর্ণ দোলন কম দেয়। তাহলে দেখো তো 2 সেকেন্ডে দোলন কয়টা দেয়, একটা দোল দেয় না, তাহলে 86,400 সেকেন্ডে মোট কতগুলো দোল দেয়, 86,400 সেকেন্ডে দোল দেয় কত 43,200টি। এটা কীভাবে পেলাম আমরা? দেখো আমরা জানি কি যেখানে একটু খসড়া করি, আমরা জানি কি দোল সংখ্যা, আমরা জানি কি একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় দোলন কাল, তাই না? আর একটা পূর্ণ দোলন কখন এক প্রান্ত থেকে অপর প্রান্ত গিয়ে আবার সেই প্রান্ত ফেরত আসলে তাকে বলা হয় একটা পূর্ণ দোলন। তাহলে এখানে দোলন কত, 2 সেকেন্ডে দোল দেয় কয়টা, 2 সেকেন্ডে দোল দেয় একটা, তাহলে 86,400 সেকেন্ডে দোল দিবে কয়টা, 86,400 ভাগ 2 সমান কত আসবে 43,200 না? বুঝতে পারছো? তাহলে দৈনিক কতগুলো দোল দেয় একটা সরল দোলক, 43,200টি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন ম্যাথে চলে যাই। দেখো তাহলে উপরে আমরা এই শীর্ষ দেশে নিয়ে যাওয়ার পরে মোট কতগুলো দোলন কম পেলাম, দেখো তো কোশ্চেনে 60টি পূর্ণ দোলন কম পেয়েছো, তাহলে এখানে মোট পূর্ণ দোলন দিবে কয়টা -60 সমান সমান এখানে পূর্ণ দোলন দিবে 43,160টি, তাই না? কিসের মান? পূর্ণ দোলনের মান। এখন বলো T2 মান কত হবে? তাহলে আমরা তো যে কি বলে T2 মান বের করে জানি না, বাট যে টি সমান কি লেখা যায়, ওই এর আগে অধ্যায়ে পড়েছিলাম T/n না? তাহলে দেখো এখন সময় কত, দৈনিক মানে 86,400 সেকেন্ড, কতটি পূর্ণ দোলন কম? 60টি, যার কারণে দোলন সময় এখন কতগুলো হয়েছে 43,160টি, তাই না? তাহলে বলো এখন T2 মান কত সেকেন্ড হয়েছে? T2 মান হবে কত 2.00278.1641 সেকেন্ড। এটা হবে না দোলনকালটা, মানে T1 ছিল এইটা আর T2 মান হলো কোনটা, এটা কীভাবে নির্ণয় করলাম আমরা বিস্তারিত অনেক ব্যাখ্যা করছি। আবার বলতেছি এইখানে তো 43,200 যখন ধীরেও চলবে না আস্তে চলবে না সাধারণভাবে, আর যখন ধীরে চলবে তখন কি হবে, দোলন কম দিবে, তখন বিয়োগ করে দিতে হবে। এখন দোলন কাল নির্ণয় করতে হলে আমরা T2 সমান কি জানি, T/n, এটা না? তাহলে মান বসালাম, এখান থেকে আমরা দোলন কালও পেয়ে গেলাম। এখন দেখো তুমি T1 এর মান জানো, T2 এর মান জানো, আর এর মান জানো, এই সমান বের করতে পারবা? একই অঙ্ক না? তাহলে কীভাবে বের করবা? মান বসাও, এখানে মান বসালে হয়ে গেল। তাহলে আমরা যেখানে মান বসাই, আর এর মান কত 6,400 কিলোমিটার, আমরা কিলোমিটার বসালে আনসারটা কিসে আসবে, কিলোমিটারে আসবে, তাই না? তাহলে কিলোমিটারে মানটা বসালাম, আর T2 মান কত সেকেন্ড পেলাম, লম্বা একটা লাইন পেয়েছি, তাই না? তাহলে লেখো 2.00278.641, এটার স্কোয়ার আছে, তাই না? আর নিচে আছে কত, T1 এর মধ্যে 2 সেকেন্ড, সেকেন্ড দোলক, যেহেতু সেকেন্ড দোলক মানে তো 2 সেকেন্ড, তাহলে এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে একটা এইচের মান বের হবে না, পাহাড়ের উচ্চতা বের হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে মান বের হবে 8.9 কিলোমিটার। যেহেতু আমরা আর এর এককটা কিলোমিটার রেখেছি, সেহেতু অবশ্যই উচ্চতার এককও কিলোমিটারে পাবো। আর যদি আর এককটা মিটারে রাখতাম, এইচ এককটা কিসে পেতাম, মিটারে পেতাম, তাহলে এটা কি হবে আমার অ্যান্সার। তো সহজ না ম্যাথগুলো? নেক্সট ম্যাথ দেখি, টাইপ 5-এর 1 নম্বর ম্যাথ। টাইপ 5-এর 1 নম্বর ম্যাথে কী বলছে, একটি স্থির লিফটের মধ্যে রাখা একটি সরল দোলকের দোলনকাল T1, অর্থাৎ যখন লিফটটি স্থির তখন দোলনকাল কত T1, আমরা লিখে নিই। যখন লিফটটি স্থির তখন দোলনকাল কত T1, আর T1 সময় আমরা ধরে নিলাম T। তারপরে যদি লিফটটি উপরের দিকে G/4 ত্বরণ নিয়ে ওঠে, লিড উপরে উঠলে কি হয়, পজিটিভ না? তাহলে প্রথম অবস্থায় দেওয়া ছিল দোলনকাল T1, আমরা T1 সমান T ধরে নিলাম, ঠিক আছে?
আচ্ছা তখন যেহেতু স্থির ছিল তখন জি1 সমান স্বাভাবিক অভিকর্ষ ত্বরণ বিরাজ করবে এখানে জি। আচ্ছা তারপরে দেখলাম কি বলছে, যদি লিফটটি 0g/4 ত্বরণের উপর দিকে ওঠে, g/4 ত্বরণের উপর দিকে ওঠে। আচ্ছা এক কাজ করি, দোলনকাল টি অন সমান টি অন অথবা টি ধরে নিলিতে হয়, তাই না? জি অন সমান জি ধরলাম কেন, কারণ স্থির অবস্থা, ওখানে অভিকর্ষ ত্বরণ যা ছিল তাই হবে। কিন্তু যখন লিফটটি চলা শুরু করবে উপর দিকে উঠবে, উপর দিকে উঠলে কী হবে, উপর দিকে উঠলে হবে প্লাস, আর ত্বরণের মান কত, জি প্লাস এ হওয়ার কথা ছিল, তাই না? জি/এবি লিখি। লিফটটা যদি উপর দিকে ওঠে তাহলে সূত্র কী হয়, জি+f, আর এখানে ত্বরণের মান কত দেওয়া আছে, জি+g/4। তাহলে আচ্ছা এই অবস্থা রাখি, এটা ক্যালকুলেশন করার দরকার নেই, আমরা একদম ম্যাথে ক্যালকুলেশন করবো। তারপরে বললো কি, তাহলে দোলকটির দোলনকাল কত হবে? তাহলে দোলনকাল T2 = হট, তাই না? T2 = হট। তাহলে আবার প্রশ্নটা পড়ি, দেখো তোমরা বুঝো। একটি স্থির লিফটের মধ্যে রাখা একটি সহদোলকের দোলনকাল T1 সেকেন্ড, এই যে T1 সেকেন্ড লিখলাম। যদি লিফটটি উপরের দিকে g/4 ত্বরণ নিয়ে উপরে ওঠে, এই যে ত্বরণের মান কত, g/4। আচ্ছা তারপরে আচ্ছা যদি লিফট উপর দিকে ওঠে তাহলে কি হয়, g+f, তাহলে g+f এর মান বসলাম g/4। তাহলে দোলকটির দোলনকাল কত হবে? তাহলে T2 = হট। অনেক সাল এসেছে, তাই না? তাহলে ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে আমরা কীভাবে সমাধান করবো এটা? দেখো সরল দোলক কিন্তু একটাই, একবার স্থির লিফটে রাখা হয়েছিল, আবার গতিশীল লিফটে রাখা হয়েছে। তার মানে দোলকের কার্যকারী দৈর্ঘ্য সমান। যদি কার্যকারী দৈর্ঘ্য সমান থাকে সেক্ষেত্রে আমরা শর্ত কি জানি, মনে আছে তোমাদের শর্তের কথা? ওই প্রথম ক্লাস আমরা প্রমাণ করছিলাম, যদি দোলকের কার্যকারী দৈর্ঘ্য সমান থাকে তাহলে g1/g2 = কী হবে সূত্র, T2² / T1² হবে, তাই না? এবার এখানে মান বসাতে পারবা। জি ওয়ানের মান কী লিখলাম আমরা, জি, আর জি2 মান কী হবে, g+g/4, এটা সমান T2² মান তো বের করবো আমরা। আর T1 মান তো কত, T1 মান T1, এখানে তো মান দেওয়া নাই, না মান দেওয়া থাকলে তো মান বসাতে পারবো না, যা আছে তাই লিখলাম। এখানে বলছে কি দোলকের দোলনকাল কত হবে, তাহলে দোলকের দোলন কত হবে বের করতে পারবা। তাহলে এখান থেকে দেখো যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে দেখি কি আসে। এখানে জি থাক, এখান থেকে জিটা কমন নিলাম, যেটা কমন নিলে কী হয়, 1 + 1/4 T2² আর T1², জি কাটাকাটি হয়। আচ্ছা কাটাকাটি হলে এবার ক্যালকুলেশন করলে কত থাকে, নিচে থাকে 4, উল্টে গেল 4/5 হয়। তো ক্যালকুলেশন করলে এরকম আসে 4/5। সমান কী আসে, T2² / T1²। তাহলে এই পাশে স্কোয়ার আসে, এই পাশে আসলে কী হবে, রুট হবে। তাহলে T2/T1 ওই পাশে দিলে পারে এরকম আসবে না, 4/5। তাহলে দোলনকাল T2 মান বের করতে হবে। T2 সমান কী লেখা যাবে, √4/5 T1। এই T1 এই পাশে গেলে কী হবে, গুণ হয়ে যাবে না, তাই হলো। তাহলে এখানে দেখো T1 এর তো মান দেওয়া নাই, তাহলে T2 মান কেমন আসবে, T2 এর আকারই আসবে। তাহলে দোলকের দোলনকাল হবে কত, T2 = 4/5 T1, এটা কি হবে আমার অ্যান্সার। ঠিক আছে, সহজ না ম্যাথ? তাহলে টাইপ 6 এর 2 নম্বর ম্যাথ। টাইপ 6 এর 2 নম্বর ম্যাথে কী বললো, কোনো স্থানে দুটি সরলদোলকের দোলনকাল যথাক্রমে 1.5 সেকেন্ড ও 1.6 সেকেন্ড। ঠিক আছে, তাহলে কোনো স্থানে সরলদোলকের দোলনকাল 1.5 সেকেন্ড আর 1.6 সেকেন্ড। আমরা এখানে গিভেনটা লিখে নিই, তাহলে গিভেন T1 সমান দেওয়া আছে তোমার 1.5 সেকেন্ড, আর T2 মান কত দেওয়া আছে 1.6 সেকেন্ড। ঠিক আছে, দোলক দুইটিকে ওই স্থানে একই সঙ্গে দুলিতে দিলে কত সেকেন্ড পরে একটি অপেক্ষা অপরটি পূর্ণ দোলন বেশি দিবে, দ্রুততর দোলকটি উক্ত সময় কতটি পূর্ণ দোলন সম্পন্ন করবে। সব মাথার উপরে চলে গেছে না তোমাদের? দেখো আবার পড়ি, কোনো স্থানে দুটি সরলদোলকের দোলনকাল যথাক্রমে 1.5 সেকেন্ড, এই যে একটা ধরলাম 1.5 সেকেন্ড ও 1.6 সেকেন্ড, এই যে একটা 1.6 সেকেন্ড। দোলক দুইটিকে ওই স্থানে একই সঙ্গে দুলিতে দিলে
কত সেকেন্ড পরে একটি অপরটি অপেক্ষা একটি পুনর্দোলন বেশি দিবে। তার মানে একসাথে যদি দুটো দোলককে দুলতে দেওয়া যায় কতক্ষণ পরে একটা অপরটি অপেক্ষা একটা দোলন বেশি দিবে। দ্রুততর দোলকটি উক্ত সময় কতটি পুনর্দোলন সম্পন্ন করবে। তাহলে এটুকু আমরা পরে করব, আগে এটুকু করি। আচ্ছা, আমরা এই যে এখানে যেহেতু বলছি দোলন কতটি বেশি দিবে কম দিবে, তাহলে এখান থেকে আমরা দোল সংখ্যা নির্ণয়ের সূত্র কি? আচ্ছা, আমরা কি জানতাম? এরকম জানতাম না, টি ইজ ইকাল টু টি ভাগ এন, এরকম তো জানতাম, তাই না? তাহলে এখান থেকে এভাবে লেখা যাবে, অতএব এন অন সমান টি ভাগ টি অন। অনুরূপভাবে এরকম লেখা যাবে এন টু ইকুয়াল টু টি ভাগ টি টু, লেখা যাবে এরকম। দেখো তো, আমরা তো এটা জানতাম, আগেই জানতাম, এটা শিখছি না আগেই। দোলনকাল সময় কি লেখা যায়? সময় ভাগ দোল সংখ্যা। তাহলে এখন ওখান থেকে একটু ক্যালকুলেশন করে এন সমান টি ভাগ টি অন লেখা যায়, আবার এন টু সমান টি ভাগ টি টু লেখা যায় একইভাবে। তাহলে আমাকে শর্ত দিচ্ছে কি এখানে? শর্ত আমাদের কি বলছে? একটি অপরটি অপেক্ষা পুনর্দোলন বেশি দিবে, এন ওয়ান মাইনাস এন টু ইকুয়াল টু ওয়ান, এরকম না? মানে একটা অপরটি অপেক্ষা পুনর্দোলন বেশি দিবে, তার মানে শর্ত এরকম, এন ওয়ান মাইনাস এন টু ইকুয়াল টু ওয়ান লেখা যায়। তাহলে এন ওয়ান সমান আমরা কি লিখতে পারি? ওখান থেকে টি ভাগ টি ওয়ান মাইনাস টি ভাগ টি টু লিখতে পারি ইকুয়াল টু ওয়ান, তাই না? তাহলে টির মান তো আমরা জানি না, সময়টা বের করবো। টি ওয়ানের মান কত সেকেন্ড? 1.5 সেকেন্ডের দোলনকাল প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে টি এর মান তো জানি না, টি টুর মান 1.6 ইকুয়াল টু 1। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, আচ্ছা আমরা কি এন ওয়ান মাইনাস এন টু দিব নাকি এন টু মাইনাস এন ওয়ান দিব? তাহলে এটার বিয়োগফল যেহেতু 1 হতে হবে, তাহলে অবশ্যই বড় থেকে ছোটো বিয়োগ করতে হবে। তাহলে বড় কোনটা আর ছোটো কোনটা? আমরা যদি কম মান দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? বড় মান পাবো। আর বড় মান দ্বারা ভাগ করলে কম মান পাবো, তাই না? তো যেহেতু 1.5 দ্বারা ভাগ করলে আমরা বড় মান পাই, 1.6 মান দ্বারা ভাগ করলে ছোটো মান পাবো, সেহেতু এন ওয়ান মাইনাস এন টু হবে, এন টু মাইনাস এন ওয়ান হবে না। ক্লিয়ার? তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, এখান থেকে টির মান কত পাবা? টির মান আসে কত সেকেন্ড? 24 সেকেন্ড। তাহলে এটা একটা অ্যান্সার না? তাহলে আমরা বলতে পারবো যে দুইটা দোলককে যদি আমরা একই সঙ্গে দুলিতে দেই তাহলে কত সেকেন্ড পরে? এই যে 24 সেকেন্ড পরে একটা অপরটি অপেক্ষা পুনর্দোলন বেশি দিবে, কারণ শর্ত দিয়েছিলাম একটা পুনর্দোলন বেশি। আচ্ছা, আরেকটা আছে না, আরেকটা কোশ্চেন আছে কি? দ্রুততর দোলকটি উক্ত সময়ে কতটি পুনর্দোলন সম্পন্ন করবে? তাহলে এখানে দ্রুততর দোলক কোনটা? যার দোলনকাল কম, যার তুলতে কম সময় লাগে সেই তো দ্রুততর দোলক। তাহলে দ্রুততর দোলক হচ্ছে এন অন। আমরা যদি এখন কতটি দোলকটি উক্ত সময় কতটি পুনর্দোলন দিবে বের করতে চাই, তাহলে সূত্র হবে কি? এন ওয়ান ইকুয়াল টু টি ভাগ টি অন। তাহলে টি মান তো কত? 24 সেকেন্ডে কয়টা দোলন দিবে? দোলনকাল যেহেতু 1.5 সেকেন্ড, তাহলে কয়টি হয়? 16টি। অ্যান্সার। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকে বলো যে আচ্ছা ভাইয়া আমরা তো, আপনি মাঝে মাঝে জুম করেন, জুম ইন করেন আর আউট করেন, তো আমাদের দেখতে অসুবিধা হয়। তো দেখবা প্রত্যেকটা ভিডিও ক্লাস আপলোড করার পরে তোমাদের কিন্তু ওখানে ক্যাপশন দেওয়া থাকে যে ক্লাসের স্লাইডের পিডিএফ ডাউনলোড লিঙ্ক, ওইটা থেকে তোমরা ডাউনলোড করে নাও, তাহলে সম্পূর্ণ একসাথে দেখতে পারবা, তখন তো সমস্যার কথা না। ঠিক আছে? আচ্ছা, আজকে শেষ ম্যাথ এবং সরল দোলক এখানে সমাপ্ত হবে আজকে ম্যাথ করেই। আর তারপরে টাইপ 8-এ আছে তোমার সরল সন্ধিত গতি। সরল সন্ধিত গতি আর সাউন্ডের সূত্রের সাথে মিল আছে, সেহেতু আমরা ওই সাউন্ডের রিলেটেড ম্যাথ করার সময় করে নিব এটা। আর যদি আমাকে করাতে হয় তাহলে আমরা ভৌত পাঠের শেষে করব এটা, সরল সন্ধিত গতি। ঠিক আছে? ওকে, তাহলে টাইপ 7-এর 1 নম্বর ম্যাথটা পড়ো। একটি সেকেন্ড পেন্ডুলাম বিশিষ্ট ঘড়ি, সেকেন্ড পেন্ডুলাম বিশিষ্ট ঘড়ি মানে কি? দোলনকাল 2 সেকেন্ড ঘড়ি প্রতিদিন আধা মিনিট লাভ করে। তাহলে প্রতিদিন আধা মিনিট লাভ করে মানে কত? 86,400 সেকেন্ডে 30 সেকেন্ড লাভ করে। পেন্ডুলামটি সঠিক সময় দিতে হলে এর সরল দোলকের দৈর্ঘ্যের কী পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটাতে হবে? এখন আমি বলতেছি কি যে এই পেন্ডুলামটিকে সঠিক সময় দিতে হবে।
যদি সঠিক সময় দিতে হয় তাহলে এই দোলকের দৈর্ঘ্যের কী পরিমাণ হ্রাস অথবা বৃদ্ধি করতে হবে। তাহলে এখন আমরা এই ম্যাথটা করবো, এবং এটা একটুখানি কমপ্লিকেটেড কোয়ালিটির একটা জটিল ম্যাথ। তারপরে আমরা দেখো সহজে করার চেষ্টা করবো, এবং করার পর তোমাদের কাছে মনে হবে এই ম্যাথটা অনেক সহজ। তাহলে প্রথমে আমরা এখান থেকে লিখে নিই নম্বর 1 নম্বর ম্যাথ, তাই না? আমরা লিখতে পারবো না যে 86,400 সেকেন্ডে লাভ করে কত 30 সেকেন্ড, তাহলে একে কত দিয়ে কত এটা লিখে নিই। একটি সেকেন্ড পেন্ডুলাম বিশিষ্ট ঘড়ি দৈনিক আধা মিনিট লাভ করে। তাহলে আমরা লিখবো কিভাবে, যে 86,000 দৈনিক মানে 86,400 সেকেন্ড, 86,400 সেকেন্ডে সময় লাভ করে 30 সেকেন্ড। অতএব 2 সেকেন্ড আমরা লিখি, কেন আমাদের সবসময় সম্পর্ক করতে হবে 2 সেকেন্ডের সাথে, তাই না? তাহলে 2 সেকেন্ডে লাভ করবো কত সেকেন্ড, 30 গুণন 2 ভাগ 86,400 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে এটার মান কত আসে, 0.30694444 সেকেন্ড। ঠিক আছে, তাহলে বলো তো দোলনকাল এখন কত হবে? অতএব দোলনকাল T1 সমান, যেহেতু দেখো দ্রুত চলে না, মানে সময় লাভ করে, তাহলে T1 মান কী হবে, 2 সেকেন্ডের চেয়ে কম হবে। তাহলে কী করতে হবে এখানে, 2 মাইনাস 0.00069444 সমান সমান কত হবে, 1.99930556, তাই না, সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো এটা সেকেন্ড পেন্ডুলাম বিশিষ্ট ঘড়ি ছিল না, তাহলে সেকেন্ড পেন্ডুলাম বিশিষ্ট ঘড়ির ক্ষেত্রে দোলনকাল কত হবে ভালো থাকলে, 2 সেকেন্ড। ঠিক আছে, এখন আমরা কি করব, পেন্ডুলামটা যদি সঠিক সময় দেয়, মানে সঠিক সময় মানে কি 2 সেকেন্ড দেয়, এই জন্য 2 সেকেন্ড লিখে নিলাম, তাই না? মানে পেন্ডুলামটা যদি সঠিক সময় দিতে হলে, তার মানে যদি দোলনকাল 2 সেকেন্ড হয়, তাহলে কী করতে হবে, দোলকের দৈর্ঘ্যের কী পরিমাণ হ্রাস অথবা বৃদ্ধি ঘটাতে হবে, এটা আমরা বের করবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আগে আর T1 ক্ষেত্রে কাজ করে দৈর্ঘ্যের মান বের করে নেই, আর T2 ক্ষেত্রে বের করে নেই। বের করার পরে আমরা দেখবো যে কী পরিমাণ বৃদ্ধি অথবা হ্রাস করতে হবে। ঠিক আছে, তাহলে বের করো। তাহলে আমরা T1 সমান সহদোলকের সূত্র লিখতে পারবো কি, ওই নো, T1 সমান কি লিখতে পারবো, 2 পাই √L ভাগ জি, L1 হবে, তাই না? তাহলে বলতো T1 এর মান কত, T1 এর মান হলো 1.999, তারপরে কত 305556 ইকুয়াল টু 2 পাই, আমরা এখান থেকে L1 এর মানটা বের করবো, L1 ভাগ জির মান তো আমরা জানি, যেহেতু মিটারে আছে এই মানটা, তাহলে আমরা এটা এতে নিয়ে যাই, 9.81 লিখি, 9.81 লিখলে কী হবে, আমাদের অ্যান্সারটা বের আসবে মিটারে। যদি আমরা 981 লিখি তাহলে L এর মান আসবে সেন্টিমিটারে। যদি আমরা 32 বসাই, মানে 32 বসাই, তাহলে অ্যান্সারটা আসবে ফিটে, তাই না? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে L1 এর মান পাওয়া যাবে। L1 এর মান কত আসে ক্যালকুলেশন করলে, 0.9932, তাই না? 0.9932706812 মিটার। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে দশমিকের পরে এত ঘর লিখি কেন? কারণ আমাদের যেন অ্যান্সারটা তো অনেক ছোটো, এই জন্য অ্যান্সারটা যেন একদম অ্যাকুরেট আসে, এই জন্য আমরা সম্পূর্ণ ঢুকে লিখি। তাহলে এখান থেকে যদি আমরা আবার লিখি এগেইন, T2 সমান সূত্র কী হবে, 2 পাই √L2 ভাগ জি, কারণ স্থান তো একই। তাহলে T2 যদি T2 মান কত হবে এখানে বের করতে পারবা, T2 মান তো আমি জানি যে সেকেন্ড সঠিক সময় দেয়, মানে 2 সেকেন্ড, 2 পাই, এখান থেকে L2 মান বের করবো, আর জির মান কত 9.81,
এটা ক্যালকুলেশন করলে এখান থেকে L2 এর মান আসবে কত 0.9939608 on 5 মিটার। এটা বের করলাম। L1 এর মানও পেয়ে গেছে, L2 এর মানও বের করতে পারছি। এখন বলছে সদর দৈর্ঘ্যের কী পরিমাণ হ্রাস অথবা বৃদ্ধি ঘটাতে হবে। তাহলে বলতো আমাকে যদি এইখান থেকে এটা আসতে হয়, মানে আমরা যদি সঠিক সময় পাইতে চাই, তাহলে এটা আনতে হবে না এই দৈর্ঘ্যটা। তাহলে এই দৈর্ঘ্যটা আনতে গেলে কি কমাতে হবে নাকি বাড়াতে হবে? দেখো তো এই মানটা বড় না, তাহলে অবশ্যই কী করতে হবে, দৈর্ঘ্যটা বৃদ্ধি করতে হবে। তাহলে দেখো অতএব দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে। কত দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে? বড়টাতে ছোটটা বিয়োগ করে দাও, কত আছে 0.99608 মাইনাস কত হবে 0.9932706812 মিটার, তাই না? কারণ আমার তো আনতে হবে 2 সেকেন্ড, এটা টার্গেট। যদি সঠিক সময় পাইতে চাই 2 সেকেন্ড হতে হবে, 2 সেকেন্ড আনতে হবে, কাজের দৈর্ঘ্য লাগবে এইটা। তাহলে কাজের দৈর্ঘ্য আগে ছিল এইটা, এখান থেকে এটা কি বৃদ্ধি করতে হবে না হ্রাস করতে হবে? অবশ্যই বাড়াতে হবে। যদি বাড়াতে হবে কত বাড়াতে হবে ক্যালকুলেশন করো, বড় থেকে ছোটটা বিয়োগ করলে এখান থেকে কত পাওয়া যায় 0.00069 মিটার। এটা কী করতে হবে, বাড়াতে হবে। এই দৈর্ঘ্যটা বাড়ালে আমার কী হবে, এই যে প্রথমে যে আমার সেকেন্ড পেলাম বিশিষ্ট ঘড়ি প্রতিদিন আধা মিনিট লাভ করতো, এখন আর এই সময়টা লাভ করবে না। ঠিক আছে, তাহলে আজকে এখানেই সরল দোলকের সমাপ্তি হলো। আজকের ক্লাস এখানে শেষ করে দিই। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো।